ওকে, গুড ইভিনিং। আজকে আমি তোমাদের পড়াবো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা এটাকে শর্ট ফর্মে বলা হয় এলপিপি। পরবর্তীকালে হায়ার এডুকেশনে তোমরা পড়বে অপারেশন রিসার্চ বলে একটি মাদার সাবজেক্ট। সেই মাদার সাবজেক্ট থেকে এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা একটা সাব টপিক। এগুলো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম কোথায় ইউজ হয়? বিভিন্ন রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে আমাদেরকে এলপিপি হেল্প করে। বিভিন্ন রিয়েল লাইফ প্রবলেম মানে ধরো একটা প্রোডাকশন, কোথাও একটা হচ্ছে কোনো একটা কোম্পানির প্রোডাকশনের পরে সেটা ট্রান্সপোর্ট হচ্ছে, সেখানে আমার টার্গেট থাকবে সবসময় ম্যানুফ্যাকচারিং কস্টটাকে মিনিমাইজ করা, প্রফিটটা যাতে ম্যাক্সিমাম হয়। বা কোনো একটা কোম্পানি ধরো ডেলিভারি যখন দিচ্ছে, ফ্লিপকার্ট, অ্যামাজন, এদের টার্গেট থাকে যে রুটটা এত সুন্দর করে আমি ডিজাইন করব যাতে আমার ট্রান্সপোর্টেশন কস্টটা মিনিমাইজ হয় আর আমার প্রফিটটা ম্যাক্সিমাইজ হয়। এই ধরনের প্রবলেমগুলো আমাদের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে সলভ করা হয়। একটা খুব সহজ রিয়েল লাইফ প্রবলেম এক্সাম্পল নিয়ে তোমাদেরকে আমি কনস্ট্রাকশন শেখাচ্ছি এবং বেসিকটা বলছি, তারপরে কিছু প্রবলেম ডিসকাস করতে শেখাবো হায়ার সেকেন্ডারি বোর্ড এক্সামের জন্য। এটা ছোট্ট গল্প বলি, আগে শোনো মন দিয়ে। গল্পটা শোনার পরে অঙ্কগুলো করব। মনে করো কোনো একজন ফার্ম হাউস বানিয়েছে, কেউ একটা পশু চাষ করবে। সে কি করলো, সে তার একটা ফার্ম হাউস তাহলে ধরো সে বানিয়েছে ফার্ম হাউস। আমি ছোট করে গল্পটার কিছু কি নোট লিখছি এবং সেগুলো ডিসকাস করব। সেই ফার্ম হাউসে সে ভাবলো যে আমি পশুদের একটি প্রোডাকশন একটা হাউস বানাবো, যে পশুদেরকে ছোট থেকে বড় করা, বা ধরো সেটা পরবর্তীকালে তাদের বাচ্চা থেকে আরো বেশি পশু জেনারেট করা, এই ধরনের পারপাস থাকবে। তো মনে করো তিনি কি করলেন না, কতগুলো গোট আর শিপ, শিপ মানে ভেড়া নাকি, কতগুলো ছাগল এবং ভেড়া, এই নিয়ে তিনি ওই ফার্মটা শুরু করবেন। তো তার কিরকম একটা ক্রাইটেরিয়া তো থাকবে, যে একটা ধরো এই যে গোট যখন কিনছে, পার গোট ধরো নাও কিনে, প্রথমে তোমাকে কিনে নিতে হবে তো 150 রুপিস পার পিস, এটা হচ্ছে কস্ট। একদম ছোট বাচ্চা কিনে এনে বড় করবে 150 রুপিস পার গো। আর যখন শিপ নিচ্ছে তখন ওটারই দাম হচ্ছে 200 রুপিস পার পিস, 200 রুপিস পার পিস নিচ্ছে। আরেকটা কি, যে খামারটি সে বানিয়েছে সেখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি কতগুলো পশু থাকতে পারে, ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 100, ম্যাক্সিমাম ক্যাপাসিটি মনে করো 100। আরেকটা জিনিস কি, যে যখন সে এগুলোকে বড় করে বিক্রি করবে তখন মনে করো যে একটা গোট বিক্রি করে তার 20 রুপিস প্রফিট হয় পার পিসে, 20 রুপিস প্রফিট করতে পারে। আবার যখন একটা শিপ বিক্রি করবে তখন ধরো নাও ওর প্রফিট হয় রুপিস 15 রুপিস পার পিস। এখন এই ব্যবসাটা স্টার্ট করার জন্য ইনিশিয়ালি ওর হাতে 6000 টাকা আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 100, টোটাল অ্যামাউন্ট এই ব্যবসা স্টার্ট করার জন্য তার কাছে আছে 6000 টাকা। তাহলে গল্পটা আরেকবার বলি। কোনো একজন চাষি মনে করলেন তার একটি ছোট্ট জায়গার উপরে একটা কনস্ট্রাকশন করে ছাগল আর হচ্ছে ভেড়া এগুলো চাষ করবেন। এখন যে ঘরটা তিনি বানাতে পেরেছেন তার অ্যাকোমোডেশন অনুযায়ী ওখানে ম্যাক্সিমাম 100টা পশু রাখা সম্ভব। আর ওই লোকটির হাতে প্রাথমিকভাবে 6000 টাকা আছে, 6000। এবারে উনি গোট আর শিপ দুটো কিনতে চান। পার পিস গোটের দাম হচ্ছে 150, পার পিস শিপের দাম হচ্ছে 200। একটা গোট বিক্রি করে প্রফিট করবেন 20 রুপিস, একটা
শিপ বিক্রি করে প্রফিট করবেন 15 রুপিস। এই পুরো গল্পটাকে আমাকে একটা ম্যাথমেটিক্যাল ফরমেশন দিতে হবে, যেটাকে আমরা এলপিপি বলবো। সেই ম্যাথমেটিক্যাল ফরমেশন থেকে আমরা এটা সলভ করার চেষ্টা করব, যে ম্যাক্সিমাম প্রফিট হবে তার কখন, কতগুলো গোট কতগুলো শিপ নিতে পারেন। তাহলে একদম প্রথমে আমরা ধরে নিচ্ছি যে, এরকম ধরে নিচ্ছি, লেট দ্য ফার্মার, এই গল্পটা কিন্তু খাতায় তোমরা লিখবে, তাহলে এই কনসেপ্টটা বা এই টপিকটার থিওরিটা ক্লিয়ার হবে। লেট দ্য ফার্মার বাই x numbers of goat and y numbers of sheep. Let the farmer buy x numbers of goat and y number of sheep. এখন therefore তাহলে প্রফিট, যদি আমি প্রফিট ফাংশন বের করতে চাই, তার সাপোজ প্রফিট ফাংশনকে আমি বলছি জেড, তো জেড ইকুয়াল টু প্রফিট কত হবে তার, এক্সটা গোট কিনলে প্রতিটা গোটে প্রফিট হয় 20 রুপিস, তাহলে কি হবে 20 ইন্টু এক্স, আর প্রত্যেকটা সিপে তার প্রফিট হয় ওয়াই 15 রুপিস, তাহলে 15 ইন্টু ওয়াই, জেড ইকুয়াল টু 20 ইন্টু এক্স প্লাস 15 ইন্টু ওয়াই। এই প্রফিটটাকেই আমরা ম্যাক্সিমাইজ করতে চাই, তাই একে আমরা বলি অবজেক্টিভ ফাংশন। এই যেটাকে আমরা ম্যাক্সিমাম করতে চাই, যেমন এখানে প্রফিট ম্যাক্সিমাম করতে চাই, কোথাও যদি প্রোডাকশন কস্ট হয় তাহলে আমরা সেই প্রোডাকশন কস্টটাকে সবসময় টার্গেট থাকে মিনিমাইজ করতে যাব। তাহলে এই জিনিসটাই যে প্রফিট জেড ইকুয়াল টু 20x প্লাস ই, এটাকে কি বলে পাশে লিখে রাখো, এটাকে বলে অবজেক্টিভ ফাংশন, এটাকে বলছে অবজেক্টিভ ফাংশন। আচ্ছা, এবারে এই প্রবলেমটা সলভ করতে হলে ওনার কাছে কিছু রেস্ট্রিকশন বা কিছু কনস্ট্রেন্টস বাধা আছে, সেগুলো কারা? প্রথম বলছে এক্স আর ওয়াই মিলিয়ে তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হতে পারে 100, তাহলে আমি এরকম লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই লেস ইকুয়াল টু 100, কারণ ছাগল আর ভেড়া মিলিয়ে তিনি 100টার বেশি কিনতে পারবেন না, 100টার কম কিনতে পারেন, 40টা কিনলেন 50টা কিনলেন, কিন্তু ম্যাক্সিমাম 100, ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেহেতু, তাহলে এক্স প্লাস ওয়াই লেস ইকুয়াল টু 100। আরেকটা জিনিস কি, তার কাছে টাকাটাও তো লিমিটেড, কেনার জন্য 6000 টাকা আছে, তাহলে তিনি যদি এক্স নাম্বার সব গোট কেনেন তাহলে 150 রুপিস করে কস্ট, তাহলে মোট কস্ট হচ্ছে 150 ইন্টু এক্স। তিনি যদি ওয়াই নাম্বার সব শিপস কেনেন তাহলে 200 করে কস্ট, তাহলে 200 ইন্টু ওয়াই, দ্যাট মাস্ট বি লেস ইকুয়াল টু 6000। এটাও তো 6000 পেরোতে পারে না, ইকুয়াল টু 6000 হতে পারে ম্যাক্সিমাম, যেহেতু তার হাতে 6000 টাকা আছে। তাহলে এই অবজেক্টিভ ফাংশন অর্থাৎ প্রফিট ফাংশনটাকে ম্যাক্সিমাম বা মিনিমাইজ করতে হলে তার কাছে বাধা হচ্ছে এইগুলো, এইগুলোকে তাই আমরা বলি কনস্ট্রেন্টস, CONSTRAINTS, কনস্ট্রেন্টস, এদেরকে বলা হয় কনস্ট্রেন্টস। কনস্ট্রেন্টস মানে এই প্রবলেমটা সলভ করতে হলে এটা হচ্ছে তার কাছে রেস্ট্রিকশন বা এটা হচ্ছে তার কাছে বাধা। এইবারে দেখো আমরা এই প্রবলেমটাকে একটা, আর অবশ্যই এখানে একটা জিনিস বলে নিতে হবে যে x অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 and y always greater equal to 0, কারণ number of sheep and number of goat cannot be negative, they all are positive. Actually এখানে greater than 0 বলাটাই ইজি ছিল, ম্যাথমেটিক্যালি বলতে গিয়ে আমি greater equal to বললাম। স্যার টোটাল নাম্বার অফ শিপস কতগুলো কিনেছি? টোটাল নাম্বার অফ শিপ y, এই তো লিখেছি, লেট দ্য y, না সরি, এক একটা কস্ট কত, এক একটা কস্ট কত কার? শিপের 15 রুপিস। না স্যার প্রফিট না, এক একটা টোটাল কস্ট কত একটা শিপ কিনতে গেলে? 200 রুপিস পার পিস কস্ট। আচ্ছা, লেখা আছে দেখো, 150 রুপিস পার পিস হচ্ছে গোটের কস্ট, আর 200 রুপিস পার হচ্ছে এটা শিপের কস্ট। আর একটা শিপ বিক্রি করে 15 টাকা প্রফিট করবেন, একটা গোট বিক্রি করে 20 রুপিস প্রফিট করবেন। এবারে কি তোমরা বলতে পারবে যে ম্যাথমেটিক্যালি প্রবলেমটাকে আমি ঠিক
ফর্মুলেশন করতে পেরেছি। এবারে আমি এর সলিউশন টেকনিক শেখাবো। এই যে গল্পটা বা এই যে ওয়ার্ড প্রবলেমটা, এটাকে ম্যাথমেটিক্যালি প্রেজেন্টেশন করা হয়েছে কি? হ্যাঁ হয়ে গেছে। বলো সৌমি, কি ম্যাথমেটিক্যালি বুঝতে পেরেছো এটা যেটা বলবো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বাস আরেকবার বলে নিচ্ছি যে প্রফিটটা হচ্ছে একটা সিপ বিক্রি করে, একটা গোট বিক্রি করে 20, তাহলে এক্সটা সিপ বিক্রি করে 20 ইন্টু এক্স, একটা সিপ বিক্রি করে 15 ইন্টু ওয়াই, এই প্রফিট। আমার টার্গেট এখানে প্রফিটটা ম্যাক্সিমাইজ করা। এই ম্যাক্সিমাইজ করতে হলে তার সামনে বাধা বা রেস্ট্রিকশন কি কি, কনস্ট্যান্টস বলছি যাদেরকে, তারা হচ্ছে এক্স প্লাস ওয়াই লেস ইকুয়াল টু 100, কারণ তার ফার্মের ম্যাক্সিমাম ক্যাপাসিটি 100 এর বেশি কোনো পশু তিনি রাখতে পারবেন না, তার ক্যাপাসিটি নেই। আর একটা গোট কিনতে হলে 150 রুপিস লাগে, তাহলে 150 ইন্টু এক্স, একটা সিপে 200 রুপিস লাগে, 200 ইন্টু ওয়াই, ওটা লেস ইকুয়াল টু হবে 6000, কারণ 6000 এর বেশি হাতে তার টাকাও নেই। আর এক্স আর ওয়াই নাম্বারস অফ সিপস আর গোটস আর অলওয়েজ পজিটিভ। এই হচ্ছে তার ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন অফ দ্য প্রবলেম। এবারে আমরা এদেরকে সলভ করব। অনেকগুলো টেকনিক হয় তোমাদের হায়ার সেকেন্ডারি সিলেবাসে, কেবলমাত্র গ্রাফিক্যাল মেথড এটাই তোমাদের অ্যালাউ। এরপরে বাকিগুলো আর সব পরবর্তীকালে তোমরা শিখতে পারবে, সেগুলোকে অনেক নাম আছে তাদের, সিমপ্লেক্স মেথড বলে, কাউকে বলে বিগ এম মেথড, হ্যাঁ, ডুয়ালিটি প্রবলেম, অনেক আছে। সেগুলো হায়ার এডুকেশনে ম্যাথমেটিক্স রিলেটেড যে কোনো টপিকস, ইকোনমিক্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, যা কিছু পড়াশোনা করো তোমরা, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা এর মাদার সাবজেক্ট অপারেশন রিসার্চ তোমাদেরকে পড়তেই হবে। তাহলে আমরা এখানে সলিউশন শিখবো বাই ইউজিং গ্রাফিক্যাল মেথড। লিখে রাখো, সলিউশন বাই গ্রাফিক্যাল মেথড। এই প্রবলেমটার আমরা সলিউশনটা করতে চাই। তাহলে সলিউশনটা কিরকম করব আমরা? প্রবলেমটা তো আমাদের কাছে লেখাই আছে, আমরা প্রফিটটা ম্যাক্সিমাম করতে চাই। তাহলে প্রবলেমটা হচ্ছে ম্যাক্সিমাম অফ জেড ইকুয়াল টু 20 ইন্টু এক্স প্লাস 15 ইন্টু ওয়াই। এটাকে আমরা ম্যাক্সিমাম করতে চাই, এটাকে বক্স করে রেখে দিই। এটাকে 1 নম্বর ইকুয়েশন বলতে পারো। এবারে বলতে পারো যে উই রাইট দ্য কনস্ট্রেন্টস, যে বাধাগুলো আমাদের সামনে আছে, এই যে দুটো ইকুয়েশন কনস্ট্রেন্টস লিখেছি, কনস্ট্রেন্টস ইনটু ইকুয়েশন ফর্ম। দেখো ইনইকুয়েশন থাকলে আমরা তো সলিউশন করতে পারবো না, আমরা অসমীকরণ বা ইনইকুয়েশন সলিউশন করা শিখেছি, সেটা দিয়ে সলিউশন করব আমরা। উই রাইট দ্য কনস্ট্যান্টস ইনটু ইকুয়েশন ফর্ম। ইকুয়েশন ফর্মে লিখলে কেমন হবে? x প্লাস ওয়াই ইকুয়াল টু 100, আর একটা হচ্ছে 150 ইন্টু এক্স প্লাস 200 ইন্টু ওয়াই ইকুয়াল টু 6000। দেখো গ্রাফিক্যাল মেথডে সলভ করতে হলে স্ট্রেট লাইন আঁকতে হবে, x বাই 100 প্লাস ওয়াই বাই 100 ইকুয়াল টু 1। এখানে দেখো 150x বাই 6000 প্লাস 200y বাই 6000 ইকুয়াল টু 1। তাহলে x বাই 40 প্লাস y বাই 30 ইকুয়াল টু 1। এবারে তোমাদের সবার জানা আছে, তবু আমি রিমাইন্ড করে দিচ্ছি, কোনো একটা স্ট্রেট লাইন ইন্টারসেপ্ট ফর্ম কি বলে? যদি x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 এই ফর্মে সে থাকে, তাহলে সে x অ্যাক্সিসকে কাট করে কোন পয়েন্টে? a, 0, y অ্যাক্সিসকে কাট করে কোন পয়েন্টে? 0, b। তাহলে এই আইডিয়া বা এই ইন্টারসেপ্ট ফর্মের আইডিয়া দিয়ে আমি এই দুটো ইকুয়েশনকে এঁকে ফেলতে পারবো। আচ্ছা, x আর y দুজনেই গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে আমাদের গ্রুপে ছবিগুলো তিন চার বহুত এজি আসছে, আমি দিয়ে দিচ্ছি। তাহলে আমার যেহেতু x আর y দুজনেই পজিটিভ, কেবলমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টের ছবি আঁকলেই হবে। তাহলে রাজর্ষি বলো ফার্স্ট ইকুয়েশনটা কোথায় কাট করবে? x বাই, আচ্ছা এটাই আগে করে নিই, যেহেতু 40 30 এরকম আছে, তাহলে আমরা এরকম করে একটা একটা করে 10 20 30 40 50 60 70 80 90 100 চাই আমাদের। এখানেও 100 চাই x বাই 100, আর এখানেও 10 20 এরকম করে করে 100 চাই। তাহলে প্রথমেই দেখো আমি এরকম একটা স্ট্রেট লাইন টেনে নিলাম, যে x অ্যাক্সিস কে কাট করবে কত? প্রথম পয়েন্টটা হচ্ছে 100, 0, ওটাকে ক্যাপিটাল A বললাম, আর ওইটাই y অ্যাক্সিস কে কাট করবে কত? 0, 100।
আচ্ছা নেক্সট হচ্ছে কি চাই আমি 40,0 চাই 10 20 30 40 এটা একটা 30,0 তার মানে দেখো এই যে একটা স্ট্রেট লাইন আমি পেলাম তাহলে এগুলোকে আমি নাম দিয়ে দিচ্ছি এটা ক্যাপিটাল সি ওটা কাট করলো কত 40,0 এখানে আর এখানে কাট করলো ডি পয়েন্টে সেটা কত বলছি 0,30 হয়েছে এইবারে দেখো দুটো স্ট্রেট লাইন আমি এঁকে ফেলেছি এই দুটো স্ট্রেট লাইন এঁকে ফেলার পরে আমরা একটা জিনিস দেখাবো তোমাদের যে যেহেতু এরা কোথাও ইন্টারসেক্ট করছে না মানে এই স্ট্রেট লাইন দুটো কোনো জায়গাতে তো ইন্টারসেক্ট করছে না তাহলে এই স্ট্রেট লাইন দুটো টেন্ডেন্সি কি দেখো দুটো স্ট্রেট লাইনই ফর্মটা কি ছিল লেস ইকুয়াল টু জিরো লেস ইকুয়াল টু জিরো লেস ইকুয়াল টু জিরো মানে ইন ইকুয়েশনের টেন্ডেন্সি থাকে টুয়ার্ডস অরিজিন অরিজিনের দিকে আর গ্রেটার ইকুয়াল টু জিরো থাকলে তার টেন্ডেন্সি থাকে আউটওয়ার্ড অরিজিন অরিজিন থেকে বাইরে হয়েছে তার মানে দেখো এদের দুজনের টেন্ডেন্সি আমি গ্রাফিক্যালি আঁকলাম তাহলে দুজনের কমন যে রিজিয়ানটা এরা কমন রিজিয়ান যেখানে এদের সলিউশনটা থাকবে সেই রিজিয়ানটা হচ্ছে দেখো এই ও সি ডি এই কমন রিজিয়ানে এদের সলিউশন থাকবে ঠিক আছে এইটাই হচ্ছে কমন এদের সলিউশন রেঞ্জ বা সলিউশন স্পেস এবারে আমি আরো প্রবলেম নিয়ে সেগুলো সলভ করতে শিখব সে অঙ্কগুলো কিছুটা ক্লাস 11 এর লিনিয়ার ইনইকুয়ালিটি অঙ্কগুলোর মতো ঠিক আমি দিচ্ছি প্রবলেম এক্ষুনি দিচ্ছি সলিউশন হ্যাঁ এটা মুছে ফেলি আমি গ্রুপে ছবি দিয়েছি আমি রেকর্ড করছি ক্লাস ইউটিউব লিংক পেয়ে যাবে ক্লাসের পরে ইউটিউব লিংক দিয়ে দেবো যাদের হেজি আসছে আরেকবার ক্লাসটা তারা দেখে নেবে আচ্ছা আমাদের হায়ার সেকেন্ডারি বোর্ডে আমরা যে এই সলিউশন শিখছি সলিউশন অফ এলপিপি দেখো এর তিন ধরনের সলিউশন আমরা শিখবো হ্যাঁ দেয়ার আর 3 টাইপস অফ সলিউশন নাম্বার 1 একটাকে বলবো অপটিমাল সলিউশন লেখো অপটিমাল সলিউশন নাম্বার 2 তে গিয়ে আমরা একটা সলিউশন পাবো যাদেরকে বলবো আমরা নো ফিজিবল সলিউশন এর বাংলাগুলো সব বলছি আমি হ্যাঁ বাংলা বলতে চেয়েছিলাম বলিনি এই কারণে পড়ানোর আগে একটু সুরেন্দ্রনাথদের বইটা উল্টাচ্ছিলাম সেখানে দেখলাম যে একটা টপিক একদম প্রথমেই আমাকে বলতে হয় এলপিপি পড়াতে হলে সেটাকে বলছি অপটিমাইজেশন প্রবলেম অপটিমাম মানে আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম তার বাংলাটা দেখলাম কামায়ন সমস্যা কাম্যায়ন সমস্যা অপটিমাইজেশনের বাংলা হচ্ছে কাম্যায়ন সমস্যা আমি ভাবলাম যে না দাঁত ভেঙে যাবে আমার ইংলিশটাই পড়াই প্রবলেম করার সময় আমি বাংলা কথাটা বলে দেব তাহলে 3 টাইপস অফ সলিউশন আর দেয়ার নাম্বার 1 হচ্ছে অপটিমাল সলিউশন নাম্বার 2 হচ্ছে নো ফিজিবল সলিউশন এন্ড নাম্বার 3 ইজ আনবাউন্ডেড সলিউশন এই তিন প্রকার সলিউশনের থেকে আমাদের এক্সাম হবে মানে পরীক্ষায় কোশ্চেন থাকবে অপটিমাল সলিউশনের দুটো ভাগ হবে একটাকে বলছে ইউনিক সলিউশন একটাকে বলবো ইউনিক সলিউশন আর একটা অপশন বি এর হবে মাল্টিপল সলিউশন ইউনিক সলিউশন আর মাল্টিপল সলিউশন তাহলে 1 2 3 4 4 টাইপস অফ প্রবলেম যদি আমি দেখিয়ে দিতে পারি চারটা অঙ্ক আমি করে দিতে পারলে তোমাদের এলপিপি পরীক্ষাতে 5 মার্কস থাকবে কনফার্ম হলো 5 মার্কস তোমরা পেয়ে যাবে এখানে কোনো ডাউট নেই কোনো প্রবলেম নেই সবাই 5 মার্কস স্কোর করবে একটু মন দিয়ে শিখে নাও একটা ক্লাস এর জন্য এনাফ আজকে হলেই এলপিপি শেষ হয়ে যাবে চলো একদম প্রথম দিয়ে শুরু করে দিই ইউনিক সলিউশন অপটিমাল সলিউশন মানে যে সলিউশনের মানে যে এলপিপি বা যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের
একটা ম্যাক্সিমাম বা মিনিমাম ডেফিনাইট কোনো একটা সলিউশন তার আমি খুঁজে পাবো, তাকেই বলবো অপটিমাল। এখন এই সলিউশনটা ইউনিক হতে পারে অথবা মাল্টিপল হতে পারে। তাহলে একদম প্রথম প্রবলেম আমি স্টার্ট করব। তাহলে আমাদের আইডিয়াটাও এরকম, 1A বলি আমরা, ইউনিক সলিউশন। তোমাদেরকে কিন্তু পরীক্ষায় বলা থাকবে না যে ইউনিক সলিউশন হবে না মাল্টিপল হবে, সেগুলো কোশ্চেন দেখে বুঝতে হবে। তোমরা বুঝতে পেরে যাবে, আমি ডিসকাস করি আগে। 1A আমি ডিসকাস করব ইউনিক সলিউশন অফ এ এলপিপি, একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের ইউনিক সলিউশন কখন থাকবে, কিরকম। আচ্ছা, তো একটা প্রবলেম ধরে নিই আমি। প্রবলেম একটা ধরে নেব, লেট ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলছে অবজেক্টিভ ফাংশনটা। লেট ম্যাক্সিমাম অফ জেড ইকুয়াল টু, লেখো 12x প্লাস 9y, কনস্ট্রেন্টস সাবজেক্ট টু, কনস্ট্রেন্টস গুলোকে আমরা বলি সাবজেক্ট টু। সাবজেক্ট টু মানে যে এর সঙ্গে রিলেটেড, সাবজেক্ট টু কনস্ট্রেন্ট, সাবজেক্ট টু দা কনস্ট্রেন্টস অর সাবজেক্ট টু বললেই চলে। প্রথম অঙ্ক বলে পুরোটা লেখো, সাবজেক্ট টু দা কনস্ট্রেন্টস, বাংলা বলছে বাধা সমূহ বা বাধা গোষ্ঠী। কি কি বাধা আছে? রেস্ট্রিকশন 4x plus y less equal to 16, 2x plus 2y less equal to 10, x greater equal to 0 and y greater equal to 0। বইতে অনেক গল্প লেখা হয় এই প্রবলেমগুলো, আমি যেটুকু লেখাচ্ছি পরীক্ষার জন্য সেটুকুই অঙ্ক করে সলিউশন করবে, পুরো 5 মার্কস তোমরা পাবে। আচ্ছা, সলিউশন লিখবো। তাহলে আমরা প্রবলেমটা তো দেওয়া থাকবে এরকম করে, এই প্রবলেমটা তুলে ফেলবে আগে। এই যে ম্যাক্সিমাম অফ এটা, এটাকে তোমরা বক্স করে নেবে। এটাকে আমাদের কি বলে রাজর্ষি? অবজেক্টিভ ফাংশন। মানে এই ফাংশনটার উপরেই ভ্যালু পুট করে আমাকে ম্যাক্সিমাম আর মিনিমাম যা দেওয়া থাকুক তার ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে আমার সলিউশন লেখা শুরু। উই রাইট দ্য ইন ইকুয়েশন, we write the inequation into equation form as, we write the inequation into equation form as, কেমন ইকুয়েশন ফর্মটা আমার হলো দেখো, 2x plus 2y equal to লিখবো 10, সরি প্রথমে 4x plus y ছিল না, হ্যাঁ প্রথম ইনইকুয়েশনটা ছিল 4x plus y equal to 16, সেকেন্ডটা হচ্ছে 2x plus 2y equal to 10। এখন এই 4x plus y equal to 16 একে এরকম লেখো তো, 4x by 16 প্লাস কি হয় y by 16 equal to 1, আর একটু গুছিয়ে x by 4 plus y by 16 equal to 1, মানে ইন্টারসেপ্ট ফর্মে লিখতে হবে। হ্যাঁ, x বাই সামথিং প্লাস y বাই সামথিং। তাহলে এই প্রথম স্ট্রেট লাইনটা x অ্যাক্সিস কে কাট করবে 4,0, y অ্যাক্সিস কে 0,16, এটা ক্লিয়ার হয়ে গেছে আমাদের। এবার এই সেকেন্ড স্ট্রেট লাইনটা, এটা কি লিখবো? 2x বাই 10 প্লাস 2y বাই 10 ইকুয়াল টু 1, x বাই 5 প্লাস y বাই 5 দিস ইজ ইকুয়াল টু 1। তাহলে এই স্ট্রেট লাইনটা এদেরকে আমি নাম দিয়ে দিতে পারি। অবজেক্টিভ ফাংশন যেটা, ওকে 1 নম্বর দিয়ে দাও, দুটো কনস্ট্যান্ট দেওয়া থাকবে, একটাকে 2 নম্বর বলো আর একটাকে নাম দিয়ে দাও 3 নম্বর। এবারে তুমি বুঝতে পেরে গেছো যে এই দুটো স্ট্রেট লাইন গ্রাফিক্যালি কিরকম আঁকতে হবে। এখানে কোনো গ্রাফ পেপার দেওয়া হবে না, সাদা পেপারেই তোমরা রাফ স্কেচ করতে পারলেই চলবে। সেই রাফ স্কেচটা যেন ভালোভাবে হয়, পরিষ্কার করে দেখতে হয় ভালো করে। বোর্ডটা মুছে দিচ্ছি, আমি স্কেচ করব। ঠিক আছে, ছবি দিয়েছি গ্রুপে আমি। স্কেচ করতে হলে এখানে দেখো বলে দেওয়া ছিল না, x গ্রেটার ইকুয়াল টু 0, y গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে x আর y যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয় তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে। আচ্ছা, প্রথম বলো কোন পয়েন্টে কাট করলো? 4,0। তাহলে তোমরা ইকুয়াল ডিসটেন্সে কাউন্ট করে নেবে, 1 2 3 4, এই পয়েন্টটাকে বলবে 4,0, আর ওটা হচ্ছে 0,16।
তাহলে এদিকে একটু ছোট করে একটু এগোবে, 16 একটু অনেকটা দূরেই হবে, 0,16। মোটামুটি একটা আইডিয়া ঠিক থাকলেই হবে, যে একবারে যাতে কাছাকাছি না দেখতে হয়। বাস, এই একটা স্ট্রেট লাইন দিয়ে দাও, এর নাম দিয়ে দাও ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি। পরের স্ট্রেট লাইনটা দেখো এক্স অ্যাক্সিস কে কাট করবে 5,0, তাহলে এটাকে 5 বলি, আর এটা 0,5। তাহলে এখান থেকে যতটা ডিসটেন্স এটাও তাই ডিসটেন্স। এদের নাম দিয়ে দাও, একটা সি, একটাকে বলো 5,0 আর একটাকে বলো 0,5। এবারে সেই ইনইকুয়েশনের টেকনিক, দুটো কনস্ট্যান্সি এখানে কোন টাইপ ছিল, লেস ইকুয়াল টু টাইপ। যদি গ্রেটার ইকুয়াল টু টাইপ হয় আলাদা কথা, সেটা আউটওয়ার্ড অরিজিন যায়। লেস ইকুয়াল টু টাইপ মানে তার টেন্ডেন্সি থাকে টুয়ার্ডস অরিজিন, অরিজিনের দিকে আসতে চায়। দেখো এই যে অরিজিনের দিকে আসছে, তাহলে অরিজিনের দিকে যদি আসতে চায়, দুজনেরই কমন টেন্ডেন্সি থেকে দেখো সলিউশন রিজিয়ান কোনটা হলো। সলিউশন রিজিয়ানটা হলো ও ক্যাপিটাল এ, এটাকে বলছো ডি, এই মাঝে দেখো দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করেছে, এই পয়েন্টটাকে বলতে হবে পি। এটাই তো সলিউশন রিজিয়ান। স্নেহা, আমি এই যে ডট ডট করলাম, এটাই তো সলিউশন রিজিয়ান। এই দেখো ডট করেছি যে এরিয়াটা, হ্যাঁ স্যার। ও এ পি ডি। তোমাকে প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেট জেনে নিতে হবে। ও মানে অরিজিন, তার কোঅর্ডিনেট তুমি জানো 0 0, ক্যাপিটাল এ জানো, ক্যাপিটাল ডি জানো। পিটা তোমাকে বের করে নিতে হবে। পিটা কি করে তুমি বের করবে, যে দুটো সলিউশন দিয়েছে তাদেরকে মেথড অফ এলিমিনেশন, অপনয়ন পদ্ধতি লাগিয়ে দাও, ক্লাস 9-এ শিখেছো কি করে সমাধান করতে হয়, করে নাও তো একটু। আমি ইকুয়েশন দুটোকে লিখি, ইকুয়েশন দুটোকে বলবো 4x + y = 16, একটা ছিল আমার, পরে ছিল 2x + 2y = 10। এটা একদম রাফ ক্যালকুলেশন করবে তোমরা x আর y এর সলিউশন বের করানোর জন্য। আমি যেমন সহজেই এগুলোকে সলিউশন করব, কি প্রথমে একটা দেখতে পাচ্ছি 4x + y = 16 ছিল, এটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেব, তাহলে 4x + 4y = 20, সাবট্রাক্ট করে দাও, তাহলে এখানে হলো -3y = -4, y = 4/3। y যদি 4/3 হয়, তাহলে x = 4x = 16 - 4/3, মানে 48 - 4/3, that is x = এটা 44/3, তাহলে x = 11/3। তাহলে এই পয়েন্টটা আমি ক্যালকুলেট করে নিলাম, 11/3, 4/3, 11/3, 4/3। ঠিক আছে, এবার তুমি লিখে দেবে ফ্রম ফিগার, from diagram we see that O capital A capital P capital D O capital A capital P capital D O is the required feasible region, required ফিজিবল রিজিয়ন। এই ফিজিবল রিজিয়নকে বাংলায় বলে কার্যকর সমাধান অঞ্চল। ফিজিবল রিজিয়ন অর সলিউশন রিজিয়ন, এটাকে এরকম মনে রাখতে পারো তোমরা, ফিজিবল রিজিয়ন অর বলো সলিউশন রিজিয়ন। এখানেই কিন্তু এই প্রবলেমটার সলিউশন আছে, কোন রিজিয়নে, ও এ পি ডি এর মধ্যে। এবারে আমরা এরকম লিখি, একটা ছক বানাও, এখানে লেখো কর্নার পয়েন্ট, আর এখানে লেখো জেড। জেড ইকুয়াল টু কি দেওয়া ছিল রাজর্ষি 1 নম্বর ইকুয়েশনটা, 12x + 9y। আমি একটা একটা কর্নার পয়েন্ট বসাবো আর জেড এর ভ্যালুটা এখানে ক্যালকুলেট করব। ও 0 বসালাম, 0 পয়েন্ট কত, 0 0, জেড এর ভ্যালু কত হবে 0। ক্যাপিটাল এ কত, 4,0, তাহলে x এর জায়গায় 4 বসাও, y এর জায়গায় 0 বসাও, জেড কত আসবে, 12 × 4 48। এবারে এর পরে কোন পয়েন্টে বসাবো, ক্যাপিটাল পি কি বলছো, 11/3, 4/3, তাহলে এখানে কি বসাবে, 12 × 11/3 x এর ভ্যালু প্লাস 9 × 4/3, সলিউশন কত হবে, 3 × 4 44 প্লাস
12 44 plus 12 means 56 স্যার আচ্ছা 44 plus 12 হচ্ছে 56 আর একটা বাকি আমার সেটা হচ্ছে আরেকটা বাকি সেই পয়েন্টটা হচ্ছে কোথায় ক্যাপিটাল ডি পয়েন্টটা কোথায় আমরা জানি 0,5 0,5 এ ভ্যালু কত হবে 12 ইনটু 0 মানে 0 9 ইনটু 5 45 প্রবলেমটা কি ছিল ম্যাক্সিমাইজ করতে বলেছিল ম্যাক্সিমাইজেশন প্রবলেম তাহলে বলো জেড এর কোন ভ্যালুটা ম্যাক্সিমাম 0 48 56 আর 45 এর মধ্যে 56 ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু তাহলে 56 টাই হচ্ছে এই প্রবলেমের অপটিমাল সলিউশন এখানে লিখে দাও দিস ইজ দ্য অপটিমাল সলিউশন এখানে অপটিমালটাকে ম্যাক্সিমাম অপটিমাল ব্র্যাকেটে লেখো ম্যাক্সিমাম অপটিমাল ভ্যালু সব থেকে বেশি ভ্যালু কোথায় পেলাম পি পয়েন্টে তাহলে পি পয়েন্টটাই হচ্ছে তার রিকোয়ার্ড সলিউশন ঠিক আছে 56টা হচ্ছে আমার আমি ছবি দিয়েছি গ্রুপে তাহলে বাস আরেকটা কথা লিখে দিতে হবে শেষে যে 56 কে তো লিখে দিলে অপটিমাল সলিউশন বা ম্যাক্সিমাম ভ্যালু তাহলে লিখে দাও therefore optimal solution লেখো therefore optimal solution maximum solution attends কোথায় অ্যাটেন্ড করে না অ্যাট পি পয়েন্টে অ্যাটেন্ড করে 11/3, 4/3 পয়েন্টে লিখে দাও therefore the required solution is x equal to 11/3 y equal to 4/3 and max z বের করতে বলেছিল তো max z তাহলে z max বলে দাও একই কথা z max বলতে পারো বা max z ম্যাক্সিমাম ভ্যালুটা কত হলো 56 বাস তোমার 5 মার্কস হয়ে গেল এবারে বলো কত কঠিন এই প্রবলেমটা এবং এখানে আমি দেখলাম কি ইউনিক সলিউশন আছে কেন একটাই মাত্র পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালুটা তোমার অ্যাচিভ করলো তাই একে বলা হয় ইউনিক সলিউশন এবারে আমি একটা অঙ্ক দেখাবো যেখানে একের বেশি পয়েন্টে এই ম্যাক্সিমাম ভ্যালুটা অ্যাচিভ করে তাই সেটাকে বলবো একটা কোশ্চেন আছে বলো স্যার এখানে যেমন দুটো স্ট্রেট লাইনই টেন্ডিং টুয়ার্ডস অরিজিন আসছিল তো ধরুন একটা টেন্ডিং আউটসাইড অরিজিন আর একটা টেন্ডিং টুয়ার্ডস অরিজিন এরকম আসতো তাহলে তখন ওই যে অপটিমাম যে পজিশন যেটা পেলাম তো ওইটা কি ওই দুটো স্ট্রেট লাইনের মধ্যে রিজনও থাকতে পারে তো তখন ওটা একবার বার করো এক্সট্রিম পয়েন্ট ছাড়া তো এখানে পাচ্ছি না আমরা তখন ওটা বের করানো যাবে না তাদেরকে বলা হবে নো ফিজিবল সলিউশন কোনো ফিজিবল রিজিয়ন তুমি পাবে না আচ্ছা কোনো ফিজিবল বা বাউন্ডেড রিজিয়ন তুমি পাবে না আমি অঙ্ক করাই আমি চারখানা অঙ্ক করাবো একটা ইউনিক একটা মাল্টিপল একটা নো ফিজিবল একটা আনবাউন্ডেড চার টাইপসের প্রবলেম হয় তাহলে তো একটা করালাম বাকিগুলো আমি করাই বুঝে নিচ্ছি জুমের মিটিংটা এন্ড করে দিচ্ছি নতুন লিংক দিচ্ছি